দি ডিবেটে আপনাদের স্বাগত। ন্যায় বিচারের চিরায়ত প্রতীকের কথা যদি বলি, আমরা তো সবাই দেখেছি, তাই না? একজন দেবীর চোখ মানে একটা কাপড় দিয়ে বাঁধা থাকে। এর পেছনের ধারণাটা কিন্তু খুব সরল। লেডি জাস্টিস। হ্যাঁ, ঠিক। মানে আইন দেখবে না আপনি কে বা বা আপনার রাজনৈতিক ক্ষমতা কতটা। আইন কেবল তথ্য আর প্রমাণ দেখবে। যখন কোনো অপরাধ ঘটে তখন ন্যায় বিচারের দাড়িপাল্লা একটা নির্দিষ্ট পরিণতির মাধ্যমে তার ভারসাম্য রক্ষা করে। কিন্তু আজ ভারতের রাজনৈতিক আর আইনি প্রেক্ষাপটে এই দাড়িপাল্লার ভারসাম্য নিয়ে বলতে গেলে একটা অভূতপূর্ব প্রশ্ন উঠেছে। একদমই। আর আজ আমরা একজন অবসরপ্রাপ্ত বিচারপতির বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে এই অত্যন্ত জটিল সাংবিধানিক দ্বন্দ্বটার গভীরে প্রবেশ করব। মানে আমাদের মূল প্রশ্নটা হল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এবং সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কি সত্যি স্বাধীনভাবে কাজ করছে, নাকি তারা কি কেবল রাজনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে উঠেছে? আর এর সাথেই যুক্ত আরেকটা বড় প্রশ্ন হল, এআইটিসি সরকার কি দুর্নীতিগ্রস্তদের আড়াল করছে, নাকি তাদের অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে? এবং বৃহত্তর অর্থে বিজেপি কি রাজ্য রাজনীতিকে প্রভাবিত করতে তাদের কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার করছে? দেখুন, এই বিষয়ে আমার অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমি মনে করি বিশেষ করে পশ্চিমবঙ্গে এআইটিসি সরকারের বিরুদ্ধে যে তদন্তগুলো চলছে তা দুর্নীতির বিরুদ্ধে একটা বৈধ সাংবিধানিক নজরদারি। এটা দেশে আইনের শাসন বা রুল অফ ল প্রতিষ্ঠার অপরিহার্য অঙ্গ। আচ্ছা, কিন্তু আমি সম্পূর্ণ ভিন্ন একটা দিক থেকে এই পরিস্থিতিকে বিশ্লেষণ করছি। আপনি যখন ওই চোখ বাঁধা মূর্তিটার হাত থেকে দাড়িপাল্লাটা সরিয়ে নিয়ে তাকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দিকে হিলিয়ে দেন, তখন কিন্তু আইনি প্রক্রিয়া একটা ভয়ঙ্কর বিভ্রমে পরিণত হয়। রাইট? কিন্তু আমার মতে এই সংস্থাগুলোর বর্তমান প্রয়োগ আসলে ভারতের সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ, মানে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা ফেডারেলিজমের ওপর একটা সুপরিকল্পিত এবং সরাসরি আঘাত। এটা নিছক দুর্নীতি দমনের বিষয় নয়, এটা বিরোধী রাজনৈতিক শক্তিকে পঙ্গু করার একটা প্রাতিষ্ঠানিক হাতিয়ার। বেশ, তাহলে এই আইনি কাঠামোর একদম গোড়া থেকে শুরু করা যাক। ভারতীয় সংবিধানে আইনের শাসন তো কোনো ফাঁকাবুলি নয়, এটা সংবিধানের একটা মৌলিক কাঠামো। যখন কোনো রাজ্যে, ধরুন পশ্চিমবঙ্গে, এআইটিসির বিরুদ্ধে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন ব্যবস্থায় ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে, এবং শুধু অভিযোগ নয়, যখন সেই দুর্নীতির শিকড় সমাজের একদম নিচুতলা থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত বিস্তৃত বলে প্রমাণ মিলতে থাকে, তখন আইনের তো নিজস্ব একটা গতি থাকে। একজন সার্জন বা শল্যচিকিৎসক যখন অপারেশন থিয়েটারে যান, তিনি কি রোগীর রাজনৈতিক পরিচয় দেখেন, ধর্ম বা বর্ণ দেখেন? না, তা দেখেন না। তার একমাত্র লক্ষ্য থাকে ক্যান্সারের টিউমারটা বাদ দেওয়া। ঠিক তেমনি সিবিসি অ্যাক্ট অনুযায়ী এই তদন্তকারী সংস্থাগুলোর একটা আইনি ম্যান্ডেট রয়েছে। তারা যখন কোটি কোটি টাকার বেআইনি লেনদেন বা দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পায়, তখন তাদের ব্যবস্থা নিতেই হবে। তারা তো চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। আপনার ওই শল্যচিকিৎসকের রূপকটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তব পরিস্থিতির সাথে তো কোনো মিল নেই। কেন মিল থাকবে না? আইন তো। কারণ আপনার ওই সার্জন যদি এমন হন যিনি কেবল তার অপছন্দের বা বিরোধী পক্ষের রোগীদেরই অপারেশন থিয়েটারে পাঠান, আর নিজের পছন্দের বা কাছের মানুষদের শরীরে টিউমার থাকা সত্ত্বেও চোখ বন্ধ রাখেন, তখন সেই চিকিৎসকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা কি সাংবিধানিকভাবে ন্যায়সঙ্গত নয়? কিন্তু প্রমাণ ছাড়া তো কাউকে। এক সেকেন্ড, সুপ্রিম কোর্ট বহু বছর আগে সিবিআইকে খাঁচায় বন্দি তোতাপাখি বা কেজড প্যারেড বলেছিল। এর পেছনে একটা সুস্পষ্ট মেকানিজম বা কার্যপদ্ধতি রয়েছে। এই সংস্থাগুলোর শীর্ষকর্তাদের নিয়োগ, তাদের মেয়াদ বৃদ্ধি এবং কাকে তদন্তের আওতায় আনা হবে তার নাটাই তো রয়েছে কেন্দ্রীয় সরকারের হাতে। শল্যচিকিৎসকের হাতে হয়তো স্ক্যালপেল থাকতে পারে, কিন্তু সেই ঝুড়ি কোন দিকে চালিত হবে তা নির্ধারণ করছে শাসক দলের রাজনৈতিক সদর দপ্তর। আপনি তোতাপাখির কথা বললেন ঠিকই, কিন্তু প্রমাণের অভাবে তো কাউকে গ্রেফতার করা যায় না। যেখানে পাহাল প্রমাণ নগদ অর্থ উদ্ধার হচ্ছে, হ্যাঁ সেটা তো, যেখানে মানি লন্ডারিং বা অর্থ পাচারের স্পষ্ট ট্রেল পাওয়া যাচ্ছে, সেখানে সংস্থাগুলো তো পদক্ষেপ নেবেই।
আপনি যদি দাবি করেন যে তদন্ত রাজনৈতিকভাবে প্রভাবিত, তার মানে এই নয় যে যেখানে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতিগুলো অস্তিত্বহীন। আমি তো বলিনি যে দুর্নীতি নেই। তাহলে আপনি কি বলতে চাইছেন যে যেহেতু সংস্থাগুলোকে কেন্দ্র নিয়ন্ত্রণ করে, তাই রাজ্যের নেতাদের কোটি কোটি টাকা আত্মসাৎ করার ছাড়পত্র দেওয়া উচিত? না না, আমি একবারও বলিনি যে দুর্নীতি হলে তার তদন্ত হওয়া উচিত নয়। দুর্নীতি একটা সামাজিক ব্যাধি এবং তার মূলোৎপাটন অপরিহার্য। কিন্তু আপনি আইনি মেকানিজমের কথা বলছিলেন তো, এবার আমাকে সেই মেকানিজমটা একটু ব্যাখ্যা করতে দিন। হ্যাঁ, বলুন। আমাদের সংবিধানের ৭ম তফসিল বা 7th শিডিউল অনুযায়ী পুলিশ এবং আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে একটা স্টেট সাবজেক্ট, মানে এটা রাজ্যের এখতিয়ারভুক্ত বিষয়। দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মানে ডিএসপিই অ্যাক্ট, যার অধীনে সিবিআই গঠিত, তার ৬ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে যে কোনো রাজ্যে তদন্ত করতে গেলে সিবিআইকে সেই রাজ্য সরকারের সম্মতি নিতে হবে। রাইট, জেনারেল কনসেন্ট। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার সেই সাধারণ সম্মতি বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে। এই আইনি বাধা টপকাতে কেন্দ্র কি করছে? তারা ইডিকে মাঠে নামাচ্ছে। কারণ ইডি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএল এর অধীনে কাজ করে, যা রাজ্যের এখতিয়ারের বাইরে। কেন্দ্র সুকৌশলে একটা আইনের ফাঁক গলে রাজ্যের পুলিশি ক্ষমতায় হস্তক্ষেপ করছে। এটা কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী নয়? দেখুন, ইডিকে মাঠে নামাতে হচ্ছে কারণ রাজ্যের পুলিশ প্রশাসন নিজেদের দায়িত্ব পালন করছে না। সেটা কে ঠিক করবে? আপনি রাজ্যের এখতিয়ারের কথা বলছেন, কিন্তু রাজ্যের পুলিশ যখন দুর্নীতিকারীদের আড়াল করতে শুরু করে, তখন কি হবে? আমি এখানে একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি। ধরুন একটা বহুতল ভবনের কথা। সেই ভবনের প্রতিটা ফ্লোরে একটা করে লোকাল ফায়ার অ্যালার্ম বা অগ্নি নিরাপক ব্যবস্থা আছে। এখন যদি সেই ভবনের ম্যানেজার ইচ্ছাকৃতভাবে সেই ফায়ার অ্যালার্মগুলো বন্ধ করে রাখে আচ্ছা, আর ভেতর থেকে ধোঁয়া বেরোতে থাকে, তখন কেন্দ্রীয় ফায়ার ব্রিগেড যদি দরজা ভেঙে ভেতরে ঢোকে, আপনি কি তাকে অনধিকার প্রবেশ বা ট্রেসপাসিং বলবেন? কখনোই না। সেটা এমার্জেন্সি প্রোটোকল। ঠিক একইভাবে যখন রাজ্যের নিজস্ব পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে বা বা প্রভাবশালী ব্যক্তিদের বাঁচাতে কাজ করে, তখন কেন্দ্রের হস্তক্ষেপ করা ছাড়া কোনো আইনি উপায় থাকে না। আপনার ওই ভবনের ম্যানেজারের উদাহরণটা কিন্তু খুব মারাত্মক একটা দিকে ইঙ্গিত করছে। আপনি আসলে ঘুরিয়ে সংবিধানের ৩৫৫ নম্বর অনুচ্ছেদ মানে আর্টিকেল 355 এর দিকে যাচ্ছেন, তাই তো? একদমই তাই। সংবিধানে ৩৫৫ নম্বর অনুচ্ছেদের একটা অন্তর্নিহিত চেতনা রয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রতিটি রাজ্যের শাসনতন্ত্র যাতে সংবিধানের বিধান অনুযায়ী পরিচালিত হয় তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্রের। যদি রাজ্যের পুলিশ প্রশাসন মানে তারা যদি রাজনৈতিক নেতাদের রক্ষাকর্তায় পরিণত হয়, তবে সেখানে সাংবিধানিক যন্ত্রপাতির আংশিক ব্যর্থতা ঘটে। কিন্তু ইডি বা সিবিআই এর প্রবেশ কেবল দুর্নীতি তদন্ত নয়, এটা রাজ্যের ভেঙে পড়া আইনি কাঠামোকে পাশ কাটিয়ে নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করার একটা সাংবিধানিক প্রক্রিয়া। কিন্তু আর্টিকেল ৩৫৫ এই ব্যাখ্যাটা সাংবিধানিকভাবে অত্যন্ত বিপজ্জনক। এই অনুচ্ছেদটি তৈরি হয়েছিল বাহ্যিক আক্রমণ মানে এক্সটার্নাল অ্যাগ্রেশন বা অভ্যন্তরীণ গোলমাল থেকে রাজ্যকে রক্ষা করার জন্য। রাজ্যের স্থানীয় স্তরে দুর্নীতি দমনের অজুহাতে প্রতিদিন কেন্দ্রীয় তদন্তকারী দল পাঠানো এর উদ্দেশ্য ছিল না। তাহলে রাজ্যের দুর্নীতির বিচার কে করবে? বিচার ব্যবস্থা করবে। কিন্তু আপনি যখন কথায় কথায় ইডি সিবিআই পাঠিয়ে রাজ্যের আমলা পুলিশ অফিসার আর সচিবালয়ে তল্লাশি চালান, তখন রাজ্যের নির্বাচিত প্রশাসন কাজ করবে কিভাবে? এআইটিসির মতো একটা নির্বাচিত সরকারের দৈনন্দিন কাজে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা দুর্নীতি দমনের চেয়ে মানে নির্বাচিত রাজ্য সরকারকে প্রশাসনিকভাবে পঙ্গু করার এবং সাধারণ ভোটারদের রায়কে অসম্মান করার একটা অসাংবিধানিক কৌশল। এর কৌশল বলবেন? আদালতের নির্দেশটা আলাদা? না, একটু শুনুন। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে আদালত বারবার রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার কেড়ে নিয়ে কেন্দ্রীয় সংস্থাকে দিয়েছে। এটা তো আমার যুক্তিকে আরও শক্তিশালী করে। বিচার ব্যবস্থাই মনে করছে যে রাজ্যের পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করতে সক্ষম নয়। সুতরাং এই তদন্তগুলোকে আপনি শুধু বিজেপির বা কেন্দ্রের রাজনৈতিক হাতিয়ার বলে উড়িয়ে দিতে পারেন না। আদালত তো আর কেন্দ্রের রাজনৈতিক অঙ্গুলি হেলনায় চলে না, তাই না? যখন আর্থিক কেলেঙ্কারি একাধিক রাজ্যের সীমানা অতিক্রম করে বা আন্তর্জাতিক হাওয়ালা নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, তখন ইডির মতো কেন্দ্রীয় সংস্থার সম্পৃক্ততা আইনগতভাবেই অপরিহার্য হয়ে পড়ে।
দেখুন, আদালতের নির্দেশিত তদন্ত আর কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ইডির স্বতঃস্ফূর্ত তদন্ত, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল আইনি পার্থক্য রয়েছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হল, যখন আদালত নির্দেশ দেয় তখন তার একটা বিচার বিভাগীয় বৈধতা থাকে, সেখানে মনিটরিং থাকে। কিন্তু ইডি যখন নিজের থেকে মামলা দায়ের করে তখন তারা পিএমএলএ আইনের যে দানবীয় ক্ষমতা ব্যবহার করে সেটা নিয়ে প্রশ্ন তোলা জরুরি। আপনি তো জানেন পিএমএলএ আইনের ৪৫ নম্বর ধারা কিভাবে কাজ করে। হ্যাঁ, পিএমএলএ আইনের ৪৫ নম্বর ধারা জামিন সংক্রান্ত শর্তাবলীর কথা বলে। হ্যাঁ, এবং এটা সাধারণ ফৌজদারি আইনের সম্পূর্ণ বিপরীত। সাধারণ আইনের নিয়ম হল ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, অর্থাৎ দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি নির্দোষ। কিন্তু পিএমএলএ আইনে প্রমাণের দায়ভার বা বার্ডেন অফ প্রুফ অভিযুক্তের ওপর বর্তায়। সেটা ঠিক, কিন্তু একটু শেষ করতে দিন। এই আইনের অধীনে জামিন পেতে গেলে অভিযুক্তকে আদালতে প্রমাণ করতে হয় যে সে দোষী নয় এবং ভবিষ্যতে সে আর কোনো অপরাধ করবে না। বিচার শুরু হওয়ার আগেই এই ধরনের প্রমাণ দেওয়া প্রায় অসম্ভব। এই মেকানিজমটার কারণে প্রক্রিয়াটাই হল শাস্তি, বা দ্য প্রসেস ইজ দ্য পানিশমেন্ট। আপনি কেবল রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একটা ইডি রেইড করান, তাদের গ্রেফতার করুন, আর বছরের পর বছর তারা বিনা বিচারে জেলে পৌঁছে মরবে। আপনি কেবল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন না, আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে আর্থিকভাবে এবং সাংগঠনিকভাবে পঙ্গু করে দিচ্ছেন। আমি মানছি পিএমএলএ আইনটা কঠোর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে হোয়াইট কলার ক্রাইম বা আর্থিক দুর্নীতির চরিত্র সাধারণ খুনের বা চুরির মতো নয়। তাই বলে জামিন না পাওয়াটা? এখানে অপরাধীরা অত্যন্ত প্রভাবশালী হয়। তারা প্রমাণ লোপাট করতে পারে, সাক্ষীদের প্রভাবিত করতে পারে। এই বিপুল পরিমাণ কালো টাকা এবং হাওয়ালা নেটওয়ার্ক ভাঙার জন্য এই ধরনের কড়া আইনের প্রয়োজন রয়েছে। আর সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্ট নিজেও পিএমএলএ আইনের এই বিধানগুলোকে সাংবিধানিক বলে রায় দিয়েছে। তাই একে অসাংবিধানিক বলাটা আইনিভাবে ধোপে টেকে না। আইনটা সাংবিধানিক হতে পারে, কিন্তু তার প্রয়োগের পদ্ধতিটাকে নিরপেক্ষ। আমি সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ আইনের দৃষ্টিতে সমতা বা ইকুয়ালিটি বিফোর লর কথা তুলে ধরে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। আপনি যখন দুর্নীতির কথা বলছেন তখন কেন তদন্তের পরিধি কেন্দ্রের শাসক দলের নেতাদের ক্ষেত্রে একইভাবে প্রসারিত হয় না? পরিসংখ্যান বলছে ইডির করা রাজনৈতিক মামলাগুলোর মধ্যে ৯৫%-এরও বেশি মামলা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে। দেখুন, পরিসংখ্যান আমরা এমন অসংখ্য উদাহরণ দেখেছি যেখানে বিরোধী দলের কোনো নেতা দুর্নীতির অভিযোগে ইডি বা সিবিআই এর রাডারে থাকাকালীন দলবদল করে শাসক দল বিজেপিতে যোগ দিলেই তার বিরুদ্ধে সমস্ত তদন্তের গতি রহস্যজনকভাবে ধীর হয়ে যায়, যাকে সাধারণ মানুষ ওয়াশিং মেশিন প্রভাব বলে থাকে। এই পরিসংখ্যানটা কি প্রমাণ করে না যে সংস্থাগুলো নিরপেক্ষ নয়? দেখুন, আপনার এই ৯৫%-এর পরিসংখ্যানটা তো অস্বীকার করার উপায় নেই, এবং এটা জনগণের মনে একটা স্বাভাবিক সন্দেহের জন্ম দেয়, সেটাও আমি মানছি। কিন্তু আমি একজন বিচারপতির দৃষ্টিকোণ থেকে এর আইনি ব্যাখ্যাটা দিতে চাই। আচ্ছা। বিচারশাস্ত্রে বা জুরিসপ্রুডেন্সে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে, যাকে বলা হয় নেগেটিভ ইকুয়ালিটি বা নেতিবাচক সমতা। ব্যাপারটা কিভাবে কাজ করে? ধরুন, আপনি রাস্তায় প্রবল গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছেন, ট্রাফিক পুলিশ আপনাকে ধরল। আপনি তখন পুলিশকে বললেন, ওই দেখুন, আমার পাশ দিয়ে আরেকটা গাড়িও তো স্পিড লিমিট ভেঙে বেরিয়ে গেল। আপনি তাকে ধরলেন না কেন? যেহেতু আপনি তাকে ধরেননি, তাই আমাকেও ছেড়ে দিতে হবে। বুঝতে পারছি। আইনের চোখে এটা কোনো বৈধ যুক্তি নয়। রাম অপরাধ করে পার পেয়ে গেছে বলে শ্যামকেও ছেড়ে দিতে হবে, এমন কোনো আইনি বিধান নেই। যদি এআইসিটি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অকাট্য প্রমাণ থাকে, বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়, তবে অন্য কোনো বিজেপি নেতা পার পেয়ে যাচ্ছেন, এই অজুহাতে তো তাদের অপরাধ মুছে যায় না। আইনকে তার কাজ করতে দিতে হবে। আইনিভাবে আপনার নেতিবাচক সমতা বা ওই স্পিডিং গাড়ির যুক্তিটা নিখুঁত, কিন্তু আমরা তো এখানে শুধু একটা ট্রাফিক সিগন্যালের কথা বলছি না, আমরা একটা বহুদলীয় গণতন্ত্রের কথা বলছি। দুটোই আইনের শাসন। না, যখন রাষ্ট্র তার তদন্তকারী ক্ষমতাকে অসমভাবে প্রয়োগ করে তখন তার নিছক আইন প্রয়োগ থাকে না,
তা পারসিকিউশন বা নিপীড়নে পরিণত হয়। আইনের চোখে সমতা মানে কেবল এই নয় যে সবাই সমান শাস্তি পাবে, এর অর্থ হল রাষ্ট্র সবার প্রতি তদন্তের সমান মানদণ্ড বজায় রাখবে। আপনার ট্রাফিক পুলিশের রূপকটায় যদি ধরি, সেই পুলিশ যদি রাস্তায় দাঁড়িয়ে কেবল সেই গাড়িগুলোকেই জরিমানা করে যাদের গায়ে বিরোধী দলের পতাকা লাগানো আছে, আর শাসক দলের পতাকা লাগানো গাড়িগুলোকে সেলাম ঠুকে ছেড়ে দেয়, তখন সেই ট্রাফিক ব্যবস্থাকে কি আপনি আইনের শাসন বলবেন? কিন্তু সেটা তো এই অসম প্রয়োগ আসলে বিজেপির কেন্দ্রিকতার মাধ্যমে রাজ্য রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটা সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক কৌশল। তারা বিরোধী দলের আর্থিক রসদ এবং নেতাদের মনোবল ভেঙে দিতে চাইছে, যা গণতান্ত্রিক ভারসাম্যের জন্য অশনি সংকেত। আমি আপনার উদ্বেগের জায়গাটা সম্পূর্ণ বুঝতে পারছি। মানে যখন কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় একটা দল কেন্দ্রে শক্তিশালী অবস্থানে থাকে, তখন প্রাতিষ্ঠানিক ক্ষমতার অপব্যবহারের একটা আশঙ্কা সবসময়ই থেকে যায়। কিন্তু আমাদের কয়েনের অন্য পিঠটাও দেখতে হবে। অন্য পিঠটা কি? তদন্তকারী অবস্থাগুলোর ওপর যদি প্রতিনিয়ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হওয়ার তকমা সেটে দেওয়া হয়, তবে সংস্থাগুলোর নিজস্ব প্রাতিষ্ঠানিক বৈধতা বা লেজিটিমেসি নষ্ট হয়। দিনের শেষে ইডি বা সিবিআইতে কোনো ভিনগ্রহের প্রাণী কাজ করে না। সেখানে আমাদের দেশেরই পেশাদার আমলারা কাজ করেন। তারা যখন জীবনের ঝুঁকি নিয়ে দুর্নীতির তদন্ত করেন, কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তির হদিশ পান, তখন তাদের পুরো কাজটাকে রাজনৈতিক চক্রান্ত বলে উড়িয়ে দেওয়াটা আসলে দুর্নীতিকারীদেরই হাত শক্ত করে। এআইটিসি সরকার যদি সত্যিই মনে করে যে তাদের অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, তবে রাজনীতিকভাবে তদন্ত প্রক্রিয়াকে বাধা না দিয়ে তাদের উচিত আইনি পথে আদালতে নিজেদের নির্দোষ প্রমাণ করা। আদালতে নির্দোষ প্রমাণ করার কথা বলাটা তাত্ত্বিকভাবে খুব সহজ, কিন্তু আমরা আগেই আলোচনা করেছি যে পিএমএল-এর মতো আইনের মেকানিজমটা এমনভাবে তৈরি যে সেখানে বছরের পর বছর চার্জশিট না দিয়ে কাউকে জেলে আটকে রাখা যায়। এই তদন্তগুলো অনেক সময় কোনো সিদ্ধান্তে পৌঁছায় না, শুধু একটা রাজনৈতিক ন্যারেটিভ বা আখ্যান তৈরি করে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য এবং কেন্দ্র একে অপরের প্রতিযোগী নয়, তারা সহযোগী। কিন্তু বর্তমানে এই সংস্থাগুলোকে ব্যবহার করে যে ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে তা সংবিধানের সহযোগিতামূলক চেতনার পরিপন্থী। আচ্ছা, আমরা আমাদের এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পুরো সাংবিধানিক এবং আইনি বিশ্লেষণ থেকে আমি আমার অবস্থানটা সংক্ষেপে তুলে ধরতে চাই। আমি মনে করি একটা সুস্থ সমাজের জন্য আইনের শাসন এবং দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য। সংবিধানে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার বিভাজন করা হয়েছে ঠিকই, কিন্তু যখন রাজ্যের প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্নীতিকে প্রশ্রয় দেয়, স্থানীয় প্রশাসন যখন সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তখন কেন্দ্রীয় সংস্থাগুলোর হস্তক্ষেপ কেবল আইনগতভাবে বৈধই নয়, সাংবিধানিকভাবে প্রয়োজনীয়। এই কঠোর পদক্ষেপগুলোকে শুধুই রাজনৈতিক চক্রান্ত বলে উড়িয়ে দিলে আমরা আসলে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাটাকেই চিরস্থায়ী করার ব্যবস্থা করব। আর আমার উপসংহার হল, একটা সুস্থ গণতন্ত্রের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন যেমন প্রয়োজন, ঠিক তেমনি তদন্তকারী সংস্থাগুলোর সম্পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষতা ও স্বায়ত্তশাসনও সমানভাবে অপরিহার্য। যখন মেকানিজমগুলোকে এমনভাবে বাঁকানো হয় যাতে এই সংস্থাগুলো কেন্দ্রের রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর হস্তক্ষেপ করে, তখন তার সংবিধানের জন্য একটা বড় হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। পদ্ধতিগত নিরপেক্ষতা ছাড়া কোনো ন্যায়বিচার সম্ভব নয়। তবে আপনার এই কথাগুলোর সূত্র ধরেই বলছি, একটা জায়গায় আমরা উভয় একমত হতে পারি বলে আমার বিশ্বাস। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই এবং সাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পবিত্রতা রক্ষা, এই দুটির অভাবই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকর। একদমই তাই, আমি সম্পূর্ণ একমত। সংস্থাগুলো যদি সত্যি স্বাধীন এবং নিরপেক্ষ না হয়, তবে কোনো দুর্নীতিবিরোধী লড়াইই জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে পারবে না। মানুষের মনে সবসময় এই প্রশ্নটা থেকে যাবে যে এটা কি আইনের শাসন নাকি ক্ষমতার শাসন। আজকে আমরা এই বিতর্কের কোনো সুনির্দিষ্ট বিজয়ী ঘোষণা করে আলোচনা শেষ করছি না, বরং আপনাদের অর্থাৎ আমাদের শ্রোতাদের কাছে একটা গভীর আইনি ও দার্শনিক প্রশ্ন রেখে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমরা ন্যায় বিচারের চোখ বাধা দেবী এবং তার দাড়িপাল্লার কথা বলেছিলাম। একদিকে রয়েছে দুর্নীতির ক্যান্সারকে সমূলে উৎপাটন করার সাংবিধানিক প্রয়োজনীয়তা, আর অন্যদিকে রয়েছে সেই ব্যবস্থা যাতে কোনো রাজনৈতিক দলের হাতের অন্ধ অস্ত্রে পরিণত না হয় তা নিশ্চিত করার দায়িত্ব।
এই দুয়ের মধ্যে সঠিক ভারসাম্য আমরা কিভাবে বজায় রাখব? আমাদের কি সেই চোখ বাঁধা দেবীর হাতের দাড়িপাল্লাটা এবং সেই দাড়িপাল্লা যারা ধরে আছে তাদের হাতগুলো আরও একবার সতর্কতার সাথে পরীক্ষা করে দেখার সময় আসেনি? আজকের আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে এমন আরও অনেক আইনি ও সাংবিধানিক দিক রয়েছে যা আগামী দিনে গভীর অনুসন্ধানের দাবি রাখে। চিন্তাভাবনা করতে থাকুন।